প্রাইমারি এবং ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যাদের বুকে একটি লালিত স্বপ্ন তারা শিক্ষক হবেন, সেই সকল হবু শিক্ষকবৃন্দকে আজকের লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের সাদিক পাবলিকেশন এই পেজ থেকে আমরা যে লাইভে আছি, লাইভে উপস্থিত রয়েছে আমি মোহাম্মদ আব্দুস সেলিম, বাংলা শিক্ষক, সাদিক একাডেমি, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাদিক একাডেমির সম্মানিত কর্ণধার আমাদের সম্মানিত সাদিকুল ইসলাম স্যার। আপনাদের সকলকে আমরা দুজনেই সাদিক একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই সম্মানিত প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে স্যার কিছু কথা বলবেন। স্যারকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ শ্রদ্ধেয় সেলিম স্যার, যাকে আমি বাংলার গুরু বলি। স্যার অতীতে বেশ কয়েকটি নিবন্ধন প্রাইমারির ব্যাচ সফলভাবে পরিচালিত করেছেন এবং স্যারের হাত ধরে বাংলার অসংখ্য শিক্ষক তৈরি হয়েছেন। আপনারা স্যারকে অনেকেই চেনেন, তবুও স্যারের পরিচয়টা অনুরোধ করেছিলাম যেন স্যার নিজ মুখে দেয়। স্যারকে পেয়ে আসলে সাদিক পাবলিকেশন গর্বিত এবং সম্মানিত বোধ করে বিশেষভাবে। যাই হোক, এখন প্রাইমারি শিক্ষক নিয়োগ, ১৯তম শিক্ষক নিয়োগ, বিসিএস বলেন, যে কোনো চাকরি বলেন, শুধুমাত্র বিগত সালের প্রাইমারি নিবন্ধন ও বিসিএসের প্রশ্নগুলো যদি আপনি সমাধান করতে পারেন বুঝে বুঝে, তাহলে আপনার চাকরি প্রস্তুতিটা মোটামুটি 60 থেকে 70% কমপ্লিট হয়ে যায়, আর বাকিটা বিষয়ভিত্তিক পড়তে হয়। তো বিষয়ভিত্তিক এই আয়োজন আমাদের স্যারের মাধ্যমে আমরা দেখব এবং এনজয় করব ক্লাসগুলো। স্যার অসাধারণ ক্লাস নেন এবং স্যার আমাদের পেইড ব্যাচেও যুক্ত আছেন, পেইড ব্যাচেও ক্লাস নেন। তো সম্মানিত সেলিম স্যারের ক্লাসটি অবশ্যই আপনারা শেয়ার করবেন। এখন দুইটি পেজ থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, একটি সাদিক স্যার পেজ থেকে, একটি সাদিক পাবলিকেশন পেজ থেকে। যদি কোনো পেজ থেকে অসুবিধা হয় তাহলে অন্য পেজে আপনারা যুক্ত হয়ে যাবেন। একটি পেজ সাদিক স্যার, আরেকটি পেজ সাদিক পাবলিকেশন। আর এটাও মিস করে গেলে সাদিক স্যার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি উপভোগ করতে পারবেন। ধন্যবাদ শ্রদ্ধেয় সেলিম স্যার, প্লিজ ক্যারি অন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের অনুমতি নিয়ে ক্লাস শুরু করছি ইনশাল্লাহ। তো সম্মানিত প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা হবু শিক্ষকবৃন্দ রয়েছেন, স্যার কিছুক্ষণ আগে বলেছেন বিগত সালের প্রশ্ন সমাধান এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য অন্যতম একটি ফরজ কাজ বলে আমি মনে করি। যদি বিগত সালের প্রশ্নগুলো আপনারা সমাধান না করেন তাহলে প্রশ্নের ধরন সম্পর্কে এবং প্রশ্নের যেই বিষয় সম্পর্কে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন না। কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি পরীক্ষায় আসে, এই বিষয়গুলো জানা যায় একমাত্র প্রশ্ন সমাধানের মাধ্যমেই। তো সেই গুরুত্ব অনুভব করেই কিন্তু সাদিক একাডেমির পক্ষ থেকে আমরা সাদিক স্যারের পেজ এবং সাদিক পাবলিকেশন এই পেজ থেকে আমরা নিয়মিত প্রতিদিনের যে আয়োজন, সেই আয়োজন আমরা চলমান রেখেছি। তারই ধারাবাহিকতায় আজকেও ব্যতিক্রম নয়। তো আমি আজকের ক্লাসে প্রবেশ করব। বিষয়টি হচ্ছে যে আজকে আমি আবারও বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুস সেলিম, আমি বাংলা বিষয়ে এখানে ক্লাস পরিচালনা করে থাকি। তো আজকে বাংলা বিষয়ের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কারক। কারক সম্পর্কে বিগত সালের কয়েকটি কোশ্চেন আপনাদের মাঝে সমাধান করার চেষ্টা করব। মূলত আমি কিছু কোশ্চেন আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবেন আর কি। তো প্রথমে আমরা দেখি আজকে আমাদের শুরুতেই কোন বিষয়টি রয়েছে। প্রথম যে প্রশ্নটি আমরা দেখব আজকে ক্লাসে, প্রথম প্রশ্নটি, আমি স্লাইডটি একটু বড় করে নিচ্ছি। প্রথম যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, ১ নম্বর প্রশ্ন, সেটি কি? কারক বা ক্রি যোগ নক শব্দটির অর্থ কী? এটি প্রাইমারি, প্রাক প্রাইমারি ২০১৩ সালে এই প্রশ্নটি এসেছে। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই প্রশ্নটি আপনারা উত্তর করার চেষ্টা করবেন। আর ফাহিম হোসেন ভাই বলছেন ব্যবসা শুরু হয়েছে। আচ্ছা ভাই, একটা জিনিস আমি বলি, বিজনেস একটি ইংরেজি শব্দ, যার আরেকটা অর্থ হলো কাজ। তো বিষয়টা হচ্ছে যে আপনি এই শব্দটার মনে হয় ভুল অর্থ করেছেন। এটি ব্যবসা হবে না, এটি কাজ হবে। আচ্ছা,
সরি স্যার, আরেকটু ইন্টারাপ্ট করলাম। আমরা আসলে ব্যবসা যেহেতু করছি এই জন্য এই বইটার ফ্রি পিডিএফ দিয়েছি, যেহেতু কমেন্ট করেছেন। আর শ্রদ্ধেয় সেলিম স্যার চাকরি করেন এবং সরকারি বেতন পান। আমাদের এখানে যতজন ক্লাস নেন সবাই সরকারি বেতন পান। এই সমস্ত শিক্ষকরা আপনাদেরকে সময় আসলে দিতে চায় না, আমি জোর করে অনুরোধ করে নিয়ে আসি। তো যাই হোক, আপনার সাথে প্রচুর ব্যবসা হয়ে গেছে, আপনার অনেক ক্ষতি হয়েছে, প্লিজ আপনি পেজটি আনফলো করে দিন, একটা বিনীত অনুরোধ, নয়তো আপনি আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন। জি, ঠিকই বলেছেন। জি স্যার, যারা বিরূপ মন্তব্য করার মন মানসিকতা আছে তারা আনফলো করতে পারেন। তো যাই হোক, অনেকে সালাম জানিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। আরহাম রেহান সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আরহাম রেহান বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তারপরে কাজলি বেগম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অনেকে দেখছি সঠিক উত্তর করে ফেলেছেন। সোহেল রানা ভাই সঠিক উত্তর করেছেন। মাফরুজা ফারহিম, আপনি উত্তর করেছেন, সঠিক উত্তর করেছেন। সোহেল রানা ভাই, আরহাম রেহান ভাই। আচ্ছা, সোহেল রানা ভাই বলছেন কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, কথা কি এবার বোঝা যায়? রানা ইয়াসমিন সালাম জানিয়েছে, রুনা ইয়াসমিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল রানা ভাই বলছেন এখন ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাকে আশা করি সবাই ঠিকঠাকভাবে শুনছেন। তো আমরা ক্লাসে প্রবেশ করছি। আর যারা লাইভটি দেখছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যান্য পরীক্ষার্থী বা হবু শিক্ষকবৃন্দ যারা রয়েছেন, চাকরি পরীক্ষার্থী, সকলেই এই ক্লাসটি দেখলে উপকৃত হবেন আশা করি। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আপনাদের সামনে একটা করে প্রশ্নের স্লাইড আমি দেখাবো, আপনারা সঠিক উত্তর করার চেষ্টা করুন। আচ্ছা, অনেকেই 1 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর করেছেন। প্রশ্নটির সঠিক উত্তর হবে, প্রশ্নটির সঠিক উত্তর গ নম্বর। এটি হলো সঠিক উত্তর, যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। আচ্ছা, দেখুন এই যে বিষয়টি, অর্থাৎ কারক শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি, কারক শব্দটি যদি বিশ্লেষণ করি তাহলে এটি একটি প্রত্যয়জাত শব্দ। এটি একটি প্রত্যয়জাত শব্দ। যদি পরীক্ষায় আসে কারক কোন ধরনের, সন্ধিজাত, সমাসজাত, প্রত্যয়জাত, অবশ্যই উত্তর হবে কোনটি? প্রত্যয়জাত শব্দ। অর্থাৎ এই কারক শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, কারক শব্দের মধ্যে একটি ধাতু পাবো, অর্থাৎ ক্রিয়াপদের মূল ক্রি। এই ক্রি কিন্তু এটার অর্থ কিন্তু করা, এটা সংস্কৃত ভাষায় এটার অর্থ করা বলা হয় এবং এটা সংস্কৃত ধাতু। আর ক্রি যোগ নক, এই নকটা হলো প্রত্যয়, ঠিক আছে। এখন এখানে কি হলো, ক্রি যোগ নক সমান প্রত্যয়, অর্থাৎ ক্রি যোগ নক ইকুয়াল টু সমান সমান হচ্ছে আপনার কারক। কি বললাম? কারক। দেখুন, ক্রি একটি ধাতু, নক একটি প্রত্যয়। যদি ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়, ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়, ধাতুটা কি? কোনো ক্রিয়াপদের মূলকে আমরা ধাতু বলি, কোনো ক্রিয়াপদের মূলকে আমরা ধাতু বলি। ধাতুর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়, সেই প্রত্যয় যুক্ত হয়ে যেই শব্দটা গঠন করে সেই শব্দটাকে আমরা বলি কৃদন্ত পদ। কি বললাম? কৃদন্ত পদ। এটাকে আমি বিশ্লেষণ করে দেখালাম। অর্থাৎ ক্রি যোগ নক, ক্রি হচ্ছে ধাতু, তারপরে হচ্ছে নকটা হলো সংস্কৃত প্রত্যয়। যখন আমরা ধাতুর সাথে কোনো প্রত্যয় যুক্ত করে কোনো শব্দ গঠন করব, তখন সেই শব্দটাকে আমরা বলবো কৃদন্ত পদ বা শব্দ, ঠিক আছে। এমডি শামীম রেজা বলছেন, ভাই 19তম নিবন্ধনের জন্য এই বইটি আমার প্রয়োজন। জি জি, অবশ্যই অবশ্যই। এবং সাদিক পাবলিকেশনের পেজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন, কিভাবে বইটি অর্ডার করতে হবে। এবং আমি আবারও বলছি, এই বইটি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য একটি বেস্ট বই। বাজারে অনেক বই রয়েছে এবং এই সকল বইয়ের মধ্যে এই বইটা আপনারা পড়লেই বুঝতে পারবেন, পার্থক্য বুঝতে পারবেন, এই বইটির গুণগত বৈশিষ্ট্য এবং এই বইটির যে গুরুত্ব, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। আপনারা বইটি সংগ্রহ করতে অবশ্যই সাদিক পাবলিকেশন যে পেজ থেকে আমরা ক্লাস নিচ্ছি, বা সাদিক স্যারের পেজ থেকে যে পেজ থেকে ক্লাস, সেখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বইটি কিনতে পারবেন। এবং পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
অর্থাৎ পেইড ব্যাচে যুক্ত হতে এবং বইটি সংগ্রহ করতে আপনারা অতি সত্বর যোগাযোগ করবেন। আচ্ছা, সোহেল রানা ভাই বলছেন আল্লাহ চাইলে এবার জব পেতেই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই জব পেতে হবে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনাদের কল্যাণার্থে। দেখুন, এখানে আমি যেই প্রশ্নটা দিয়েছিলাম কারো বলতে আমরা অর্থটা কি বুঝি, অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে, ঠিক আছে। মনে করুন যেমন একটা ক্রিয়া, বাক্যের মধ্যে একটা ক্রিয়া থাকে, হ্যাঁ, এই ক্রিয়াটা অনেক কিছু অনেক শব্দ সম্পাদন করে থাকে। যেমন একটা বাক্যের কর্তা, বাক্যের কর্ম, তারপরে মনে করেন যে আরও এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো যেমন মনে করেন করণ, তারপরে হচ্ছে অধিকরণ, অর্থাৎ এই ধরনের শব্দ ক্রিয়াটা সম্পাদন করে এবং এইগুলো এক একটা কারণ। কে ক্রিয়া সম্পাদন করে? সে কর্তা। ক্রিয়া যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করবে তা হবে কর্ম। কর্তা যে যন্ত্র উপকরণ সহায়ক এই ধরনের কোনো বিষয়ের দ্বারা, যন্ত্র দ্বারা সহায়ক বা উপকরণ দ্বারা ক্রিয়া সম্পাদন করলে সেই যন্ত্র উপকরণ সহায়ক হবে করণ। কর্তা কোথায় কখন ক্রিয়া সম্পাদন করে, সেই কখন বা কোথায় এই প্রশ্নের উত্তরটা হবে অধিকরণ। তারপরে আছে আপনার অপাদান, কোথা থেকে ক্রিয়াটা সম্পাদন করে, কর্তা কোথা থেকে ক্রিয়াটা সম্পাদন করে, এই যে কোথা থেকে এই প্রশ্নের উত্তরটাও আমরা বলে থাকি অপাদান, ঠিক আছে। তার মানে দেখেন 1 2 3 4 5 আরেকটা কারক রয়েছে যেটা হলো সম্প্রদান। সেটা কি? সম্প্রদান কারক। তাহলে ক্রিয়া, একটা বাক্যের মধ্যে ক্রিয়া থাকে, একটা ক্রিয়া থাকে, এই ক্রিয়াকে সম্পাদন করে যতগুলো পদ বা শব্দ, এই ততগুলো শব্দ পদকে আমরা বলবো কারক, ঠিক আছে। আচ্ছা স্যার, সবগুলোকে এমসিকিউ নাকি লিখিত? আবশ্যিক 100 মার্ক রয়েছে, এই 100 মার্ক সবগুলো এমসিকিউ হবে এবং আপনার সাবজেক্টিভ প্রশ্ন কিছু এমসিকিউ হতে পারে, কিছু লিখিত হতে পারে, ঠিক আছে। জাহাঙ্গীর আলম বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন দেখুন। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? দেখুন, বলা হচ্ছে, আমরা একটুখানি কমেন্টটা দেখে নেব। স্যার সবগুলো কি এমসিকিউ? আচ্ছা, এখানে দেখুন স্লাইডটা কি সব পুরোপুরি দেখা যাচ্ছে? আমার মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখুন। 2 নম্বর প্রশ্ন কি বললাম? 2 নম্বর প্রশ্ন বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক। বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্ক, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি? উত্তর চাই। 2 নম্বর প্রশ্নটার উত্তর করবেন সবাই। বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক, বিভক্তি, কারক, প্রত্যয় নাকি অনুসর্গ, কোনটি সঠিক উত্তর হবে? সবার কাছ থেকে উত্তরটি চাই। 40তম বিসিএস এর প্রশ্ন। দেখুন, বিসিএস এর প্রশ্ন, প্রাইমারির বিগত সালের প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, এই প্রত্যেক বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দিবেন, এই প্রশ্নগুলো আপনাদের বিসিএস এর প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তারপরে বিভিন্ন সরকারি যে সকল পরীক্ষা হয়েছে রিসেন্ট বা যে সালে হয়েছে, সেই প্রশ্নগুলো আপনার জন্য, তো মোটামুটি আমাদের সবগুলোই একটু দেখতে হবে। তো 40তম বিসিএস যে কোশ্চেনটা এসছে সেটা কি? বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? উত্তরটা আমি দেখতে চাই। অনেকে আরহাম রেহান বলছেন 2 এর খ। সোহেল রানা কারক, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা খ উত্তর করেছেন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, এখন ক্রিয়ার সাথে আমি ঠিক যে জিনিসটা বললাম, ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্কটা, অর্থাৎ
ক্রিয়াপদের সাথে যে সকল পদের সম্পর্ক হবে সেই পদগুলোই হবে কারক। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি। তো ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে আমরা এই অন্যান্য পদগুলোই হবে কারক, এক একটা কারক। হ্যাঁ, অন্যান্য পদগুলো কি হবে? এক একটা কারক। আচ্ছা, কারক কি, কারকের প্রকারভেদ কি, তারপরে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা অবশ্যই আমাদের জানার প্রয়োজন রয়েছে। আমরা যেহেতু বিগত সালের প্রশ্ন সমাধান করছি, আমরা বিস্তারিত আলোচনায় এখন যাচ্ছি না। অবশ্যই বিস্তারিত আলোচনা আপনারা পেইড কোর্সে পাবেন এবং পেইড কোর্সে আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, হাজেরা আক্তার সঠিক উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর কোনটা? কারক, তাই না? সঠিক উত্তর কারক। যারা খ নম্বর উত্তর করেছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্নটা কি দেখুন। দ্বারা দিয়া কর্তৃক ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? আচ্ছা, দ্বারা দিয়া কর্তৃক ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? 3 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা সবাই করার চেষ্টা। আসসালামু আলাইকুম স্যার, প্রিলি পাস মার্ক কীভাবে আসবে? বিষয়ভিত্তিক আর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মিলিয়ে পাস, নাকি বিষয়ভিত্তিক থেকে আলাদা আর বাংলা ইংরেজি গণিত সাধারণত জ্ঞান আলাদা পাস করতে হবে? আচ্ছা, অবশ্যই আপনার বিষয়ভিত্তিক এবং আবশ্যিক বিষয়ে আলাদা আলাদাভাবে এখানে তো অবশ্যই পাস করতে হবে। এবং এই বিষয়ে বিস্তারিত সামনে আরও আলোচনা আসবে, তখন এই বিষয়গুলো আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। তো রেজা ভাই বলছেন কারক। দেখুন, আচ্ছা হ্যাঁ, এর আগের প্রশ্নটা 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল কারক। এখন 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখুন, দ্বারা দিয়া কর্তৃক ব্যাকরণ অনুযায়ী বিভক্তি কোন বিভক্তি? ভাই বিভক্তিটা কি? এই বিভক্তিটা কি আসলে? এই বিভক্তিটা কি? বিভক্তি আমাদের প্রশ্ন আসতে পারে। এখানে প্রশ্নটা কি বলা আছে, এটা 40তম BCS এর প্রশ্ন। দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক এই শব্দগুলো বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? বিভক্তিটা কি ভাই? বিভক্তিটা হচ্ছে যে বাক্যের মধ্যে একটা শব্দের সাথে বা একটা পদের সাথে আর একটা পদের সম্পর্ক স্থাপনকারী এমন কিছু অর্থহীন বর্ণ। আচ্ছা, এমন কিছু অর্থহীন বর্ণ, কি বললাম ভাই? অর্থহীন বর্ণ। আচ্ছা, এখন বাংলা ব্যাকরণ বোর্ড বই, বাংলা ব্যাকরণ বোর্ড বই 9ম 10ম শ্রেণীতে আপনারা দেখবেন সেখানে বর্ণ উল্লেখ আছে। এবং বাংলা ব্যাকরণ বোর্ড বই, বাংলা ব্যাকরণ বোর্ড বই 9ম 10ম শ্রেণীর নতুন বই, অর্থাৎ নতুন ব্যাকরণ বইয়ে বলা আছে অর্থহীন কিছু লগ্নক। কি বললাম? লগ্নক। আচ্ছা, এই অর্থহীন বর্ণ বা লগ্নকগুলো কি করে ভাই? এটার কাজ হচ্ছে বাক্যের মধ্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক তৈরি করে। আচ্ছা, যেমন বলছে বর্ণ বা এই যে লগ্নকগুলো, কি লগ্নকগুলো? মনে করেন বিভক্তি। কি বললাম? বিভক্তি। তারপরে মনে করেন প্রত্যয়, তারপরে মনে করেন অনুসর্গ, তারপরে হচ্ছে উপসর্গ। এগুলো কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো, এই বিষয়গুলোকে বলা হয় লগ্নক। এবং এদের কাজ হচ্ছে শব্দের আগে পরে বসে বা মাঝখানে বসে এরা কি করে? শব্দকে নতুন একটা রূপ দেয় এবং আরেকটা শব্দের সাথে আরেকটা শব্দের বা পদের সম্পর্ক তৈরি করে। এখন এই বিভক্তি শব্দটা কি হয়? অর্থহীন কোনো বর্ণ যার কোনো অর্থ নেই, সে কি করে? আরেকটা শব্দের সাথে যুক্ত হয়ে আপনার আরেকটা অন্য কোনো পদের সাথে সম্পর্ক তৈরি করে। যেমন বলছে, যদি বলা হয় যে, ধরেন বললাম গুরুজনে, গুরুজনে ভক্তি করো। আচ্ছা, এখানে ভাই এই যে জনের সাথে, গুরুজনের সাথে কি যুক্ত হয়েছে? এ বিভক্তি যুক্ত হয়েছে, তাই না? এ বিভক্তি যুক্ত হয়েছে না? আচ্ছা,
এইটা হলো এক ধরনের বিভক্তি। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি যে লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। এখন দেখুন এই যে দ্বারা শব্দটি না, এইটা একটা অনুসর্গ এবং একই সাথে বিভক্তি। একই সাথে কি, এরা অনুসর্গ হিসেবে, অনুসর্গের কাজটা কি, একটা শব্দের সাথে আরেকটা বলছে লাঙ্গল এবং জমির মাঝখানে একটা সম্পর্ক তৈরি করছে। তো বিভক্তির কাজও কিন্তু একই রকম। তো বিভক্তি হয় কোনো অর্থহীন বর্ণ, একটা বর্ণ যেটার কোনো অর্থ নেই। আর দ্বারা শব্দের এদেরও নিজস্ব কোনো অর্থ নেই যদি না এরা কোনো দুইটি বিশেষ্য পদকে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভূমিকা না রাখে, তখন কিন্তু আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। আচ্ছা, তো যাই হোক, এটা হলো মূলত বিষয়। এখন দেখুন এইগুলোকে আমরা একসাথে কি বলি, লগ্নক বলি। এগুলোকে আমরা কি বলি, লগ্নক। পরীক্ষা যদি আসে লগ্নক কি, বিভক্তি, প্রত্যয়, তারপরে আপনার অনুসর্গ, উপসর্গ, এইগুলো হচ্ছে লগ্নক হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে, লগ্নক। তো বিভক্তি একটা লগ্নক। তো এরকম বিভক্তি প্রয়োজন হয় কিসের কারণে, কারকের ক্ষেত্রে আমাদের বিভক্তির প্রয়োজন হয়। কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়। বিভক্তি কয় প্রকার, বিভক্তি 7 প্রকার বিভক্তি আছে। কয় প্রকার, 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এগুলো আমরা পেইড কোর্সে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7 প্রকার বিভক্তির মধ্যে দ্বারা দিয়া কর্তৃক এটা হলো তৃতীয়া বিভক্তি। এটা হলো কি, তৃতীয়া, মানে 3 নম্বর স্থানে আছে। এই জন্য সঠিক উত্তর হবে তৃতীয়া বিভক্তি। এবং এই উত্তরটা অনেকেই সঠিক দিয়েছেন। যারা সঠিক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, যেমন হোসেন এমডি এরশাদ, রুনা ইসলাম, রেজা, তারপরে আইরিন মলি, এসকে মণ্ডল, এমডি আজিজুর রহমান, রুনা ইয়াসমিন, তারপরে হচ্ছে আপনার কাজলি বেগম, আরহাম রেহান, আপনারা সবাই সঠিক উত্তর করেছেন। এইটার তৃতীয়া বিভক্তি হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। এটুকু মাথায় রাখবেন, লগ্নক এবং বিভক্তি, মানে লগ্নকটা কি, লগ্নকটা বিভক্তির একটা বিভক্তি লগ্নকের একটা অংশ। লগ্নকের কয়েকটা বিষয় রয়েছে আমি বলেছি, বিভক্তি, প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ। অনুসর্গ এবং উপসর্গ এগুলো কিছু কিছু ক্ষেত্রে লগ্ন হিসেবে কাজ করে, তবে প্রত্যয়, আপনার বিভক্তি, এগুলো লগ্ন হিসেবে বেশি কাজ করে। ঠিক আছে, অনুসর্গটাও বিভক্তি হিসেবে যেহেতু কাজ করছে, সো এটাকেও আমরা লগ্ন হিসেবে ধরব। আচ্ছা, তো যাই হোক, দেখুন এখানে 3 নম্বর প্রশ্ন যারা সঠিক উত্তর করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা দেখুন, অর্থ অনর্থ ঘটায়। আচ্ছা, এটি কোন কারক? আমি শেয়ার দিয়েছিলাম, মাফরুজা ফারিন। জি, আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও অনেকেই ক্লাসটি দেখতে পারবে, জানতে পারবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, উপকৃত হবেন চাকরির জন্য। অবশ্যই এই মহৎ কাজটি আপনারা করবেন। অবশ্যই যারা লাইভটি দেখছেন তাদেরকে আবারও বলছি, আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করবেন। যদি স্লাইডটি ঠিকভাবে দেখতে না পারেন অবশ্যই জানাবেন। দেখুন 4 নম্বর প্রশ্নটা বলছে, অর্থ অনর্থ ঘটায় এর কারক ও বিভক্তি কোনটি? আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কারকটা কী জিনিস, বিভক্তি কী জিনিস, এটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, দেখুন অর্থ অনর্থ ঘটায়, এই বাক্যটার মধ্যে অর্থের নিচে দাগ আছে। এটি কোন কারকে, আগে কারক নির্ণয় করুন, তারপরে বিভক্তি আমি দেখাবো। আচ্ছা, দেখি কারা কারা সঠিক উত্তর করেছেন। শঙ্কর দয়াল শর্মা বলছেন ক নম্বর উত্তর। আচ্ছা, শঙ্কর দয়াল শর্মা বলছেন ক নম্বর উত্তর। শঙ্কর দয়াল শর্মা আবার বলছেন খ নম্বর উত্তর। আচ্ছা, আপনি প্রথমে ভুল উত্তর দিয়েছেন, পরে ঠিক উত্তর দিয়েছেন। রুনা ইয়াসমিন বলছেন খ, আরহাম রেহান বলছেন খ। আচ্ছা, হ্যাঁ, যারা খ উত্তর করেছেন উত্তরটি ভুল হয়েছে, যারা খ উত্তর করেছেন উত্তরটি ভুল হয়েছে। আচ্ছা, দেখুন একটা বাক্যের মধ্যে দেখুন ক্রিয়া হচ্ছে ঘটায়,
এটা হলো ক্রিয়া, তাই না? এটা ক্রিয়া। আমরা বলেছি কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ, সম্প্রদান, তারপর আছে অপাদান। আচ্ছা, এই যে 6টা কারকের মধ্যে আমাদের যেই বিষয়ভিত্তিক এবং সংজ্ঞাগত আলোচনা, সেটা আমরা পরবর্তীতে করব। এই বিষয়ের উপরে আমরা যেটা বলছি, দেখুন, অর্থ অনর্থ ঘটাই। ক্রিয়াটা কি ভাই? ক্রিয়াটা হচ্ছে ঘটাই। এই ঘটানোর কাজটা কে করছে? যদি বাক্যের মধ্যে বাক্য সম্পাদনকারী কোনো বাক্যের কর্তা সম্পাদনকারী বা কাজ সম্পাদনকারী কর্তা বা কোনো কর্তা তখনই হবে যদি সেটা এমন কোনো ব্যক্তি বা বস্তু, এমন কোনো ব্যক্তি বা বস্তু যে ক্রিয়াটা সম্পাদন করছে। কি সম্পাদন করছে? বাক্যের মধ্যে ক্রিয়াটা সম্পাদন করতেছে। দেখুন, আমরা নর্মালি যেটা করি যে কে বা কারা দিয়ে, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হয় কর্তৃকারক। এটা ঠিক আছে, কিন্তু আমাদের পার্মানেন্টলি যে সেন্সটা মাথায় রাখতে হবে সেটা হলো কর্তৃকারক বের করতে গেলে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করার পরিবর্তে আমাদের এইটা চিন্তা করতে হবে যে বাক্যের মধ্যে যে ক্রিয়াটি সম্পাদিত হচ্ছে ওই ক্রিয়াটি আসলে কে সম্পাদন করছে। এই চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, এই ঘটানোর কাজটা কিন্তু করছে অর্থ। ঘটানোর কাজটা কি করছে? এই ঘটাচ্ছে হচ্ছে অর্থ। কি ঘটাচ্ছে? অনর্থ ঘটাচ্ছে। তার মানে আমরা জানি কর্তা যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে সে হয় কর্তা। সে হয় কি? আর এই কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাহলে কর্তা কি কোন কাজটা করতেছে? ক্রিয়া, অর্থাৎ ঘটাই। ঘটাই এই কাজটা করতেছে। তাহলে কার উপরে আশ্রয় করে ঘটাচ্ছে? অনর্থের উপরে, অর্থাৎ অনর্থটা হবে কর্মকারক। অনর্থটা কি? কর্মকারক। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম বাক্যের মধ্যে ক্রিয়া সম্পাদনকারী এমন ব্যক্তি বা বস্তুই হবে কর্তাকারক বা কর্তৃকারক। ঠিক আছে, আশা করি ক্লাসটা সবাই শেয়ার দিবেন। হ্যাঁ, আরহাম রেহান বলছেন কর্তায় 0। অসংখ্য ধন্যবাদ। এই সঠিক উত্তরটা হবে কর্তায় 0। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা প্রশ্ন বলি, আরেকটা প্রশ্ন দিই, একই টাইপের প্রশ্ন। বলা হচ্ছে অর্থে অনর্থ ঘটে। অর্থে অনর্থ ঘটে। আচ্ছা, এইটা কোন কারক আর এইটা কোন কারক? আপনাদের উত্তর করার প্রয়োজন নেই, জাস্ট একটু বুঝে নেবেন। আচ্ছা, এখানে ক্রিয়াটা খেয়াল করবেন। ক্রিয়াটা দেখুন ঘটে, আর এখানে ক্রিয়াটা দেখুন ঘটায়। আচ্ছা, এই ক্রিয়াটার দিকে খেয়াল করবেন। বলেন তো, অনর্থ ঘটে এই ক্রিয়াটা কে সম্পাদন করছে? আচ্ছা, আপনাদেরকে বলি, একটুখানি অপেক্ষা করবেন। আমরা যদি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এই ঘটনাটা অনেকের প্যাচ লেগে যায়, ঝামেলা তৈরি হয়। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে, দুঃখিত, এখানে আচ্ছা কি বলেছিলাম যে অর্থ, ওখানে দেওয়া আছে অর্থে অনর্থ ঘটে, আর এখানে আমি বলছি অর্থে অনর্থ ঘটে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে এইটা কোন কারক, এইটা কোন কারক? আচ্ছা, এইটার সাথে আমাদের একটা পার্থক্য রয়েছে। এই বাক্যটার সাথে পার্থক্যটা কি? এখানে দেখুন, ক্রিয়া হচ্ছে ঘটাই, এখানে ক্রিয়া আছে ঘটে, এখানে আছে অর্থ, এখানে আছে অর্থে। ঠিক আছে, আচ্ছা, এই দুটা পার্থক্য আছে। এই দুটা জিনিস বুঝতে গেলে আমাদের সহজ ভাষায় দুইটা উদাহরণ বুঝতে হবে। দেখেন, বাঁশি বাজে। কি বললাম ভাই? বাঁশি বাজে। আবার বলা হচ্ছে বাঁশি বাজায়, বাঁশি বাজায়। আচ্ছা বলেন তো ভাই, এই বাক্যের বাঁশি কোন কারক আর এই বাক্যের বাঁশি কোন কারক? এইটা নির্ধারিত হবে ক্রিয়ার উপরে, এইটা নির্ধারিত হবে ক্রিয়ার যে রূপটা তার উপরে। দেখুন, বাঁশি বাজে, এই বাজার কাজটা বাঁশি নিজেই করছে, এই বাজার কাজটা বাঁশি নিজেই করছে। সো এইটা হবে কর্তৃকারক।
এটি কি হবে ভাই? এটি হবে কর্তৃকারক। এমন কোনো ক্রিয়া এখানে দেওয়া নেই যে ক্রিয়াটার দ্বারা বোঝা যাচ্ছে ক্রিয়াটাকে সম্পাদন করছে। এখানে একটা জিনিসই বোঝা যাচ্ছে, বাজানোর কাজটা বাঁশি নিজেই করছে। আচ্ছা, বাজার কাজটা বাঁশি নিজেই করছে। এবার দেখুন এখানে ক্রিয়াটা কি আছে, বাঁশি বাজায়, তাহলে বোঝা যাচ্ছে এই বাজানোর কাজটা বাঁশি করছে না, অন্য কেউ করছে, অন্য কেউ করছে। তার মানে সে কর্তা। কর্তা এখানে দেওয়া নেই, কর্তাটা এখানে দেওয়া নাই। দেওয়া আছে কি, কর্তা যার উপরে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করছে, এই বাজানোর কাজটা সম্পাদন করছে, সেই আশ্রয় অর্থাৎ আশ্রয়কৃত শব্দটি এখানে দেওয়া আছে, সেটা কি বাঁশি। এইটি হবে ভাই কর্মকারক। এটি কি ভাই? কর্মকারক। এখন দেখুন এই জায়গাটি বলা আছে ঘটে, ঘটার কাজটা কিসের মাধ্যমে হয়? অর্থের মাধ্যমে। তো এই ঘটার সহায়ক বা মাধ্যমটা হচ্ছে অর্থ, তাহলে অর্থ হবে করণকারক। অর্থ কি হবে? করণকারক। কিন্তু এই অনর্থের কাজটা হবে, অনর্থ শব্দটা হবে কর্তৃকারক। এটা কেমনে হলো? অনর্থ ঘটে, এই ঘট যেমন বাঁশি বাজে, বাজার কাজটা ক্রিয়া রূপটা দেখেন, বাজে আর ঘটে, তাহলে ঘটার কাজটা অনর্থ নিজে করছে, অনর্থ কর্তা। অনর্থ এই ঘটনার কাজটা অর্থাৎ ঘটার কাজটা কিসের মাধ্যমে হচ্ছে? যার মাধ্যমে কোনো কিছু ঘটবে সেইটা, বা যার সহায়তায় কোনো কিছু ঘটবে সেই সহায়ক বস্তু বা উপকরণ বা যন্ত্র যেটাই বলেন সেটা হবে করণকারক। আর বাঁশি বাজে এই ক্রিয়ার মতো অনর্থটাও হচ্ছে আপনার অনর্থের সাথে ঘটে, এরকম একটা ক্রিয়া আছে, এজন্য এটা হবে কর্তা। আর এখানে যেটা বলা আছে যেমন বাঁশি বাজায়, বাঁশিটা এখানে কর্ম, অনর্থ ঘটায়, তাহলে অনর্থ এখানে কি? কর্ম। আর এই ঘটনার কাজটা কে করছে? অর্থ। এটা হবে কর্তৃকারক। আশা করি বুঝেছেন। ক্রিয়াটা খেয়াল করবেন যে ক্রিয়ার রূপটা কেমন আছে, ক্রিয়ার রূপের উপর ডিপেন্ড করবে আপনার ক্রিয়া কারক নির্ণয়। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। এটা সম্পর্কিত আরও আমরা মোটামুটি আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই দেখছি অধিকরণ কারক বলেছেন না, এখানে মূলত আমাদের এই যে প্রশ্নটার এটা হবে ঘটানোর কাজটা করছে অর্থ, যেহেতু সরাসরি কাজ করছে, অর্থটা এখানে কি হবে? অর্থটা এখানে কর্তৃকারক। আর এই করটা কি করছে? অনর্থ শব্দের উপরে নির্ভর করে বাক্যটা সম্পাদন করছে। তার মানে এটা হবে কর্ম। এটি হবে কি? কর্ম। হ্যাঁ, এটা সমাধান আশা করি বুঝতে পেরেছেন। তবে কারকের বেশ কিছু কনফিউশনাল কিছু প্রশ্ন রয়েছে, কিছু কনফিউজড কোশ্চেন রয়েছে, যেগুলো আমরা পেইড বেসে সমাধান করবো ইনশাল্লাহ। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন দেখুন। 5 নম্বর, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এটা 25তম বিশেষ এবং প্রাণী সম্পদ অধিদপ্তর 2025 সালে এসছে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনাদের আসন্ন প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আপনাদের সামনে এসেছি। হ্যাঁ, এমডি আক্তার বলছেন কেমন জানি গোলমাল মনে হচ্ছে। এই যে গোলমাল সংক্রান্ত যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমরা আমাদের সলিউশন করতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার বিস্তারিত আলোচনার উপরে। বিস্তারিত আলোচনা বুঝলে আপনি এটা বুঝতে পারবেন, এবং পেইড কোর্সে আমরা এটা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখুন সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়, এই প্রশ্নটা সবাই একটু সমাধান করার চেষ্টা করবেন। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? আচ্ছা, শামসুন নাহার বলছেন পাশের ক। পাশের ক। আমি আরো উত্তর দেখতে চাই। দেখেন এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা ভাই? দিব, তাই না? অর্থাৎ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা? দিব। আচ্ছা, এই ক্রিয়াটা সম্পাদন করছে কে? সহজ ভাষায় আপনাদেরকে এই প্রশ্নটা রাখলাম। ক্রিয়াটা অর্থাৎ দেওয়ার কাজটা কে করছে? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, এই দেওয়ার কাজটা কে করছে ভাই? দেখেন তো,
এখানে যে দিব বলা আছে, এই দিব অর্থাৎ এই ক্রিয়াটা কে সম্পাদন করছে, দেওয়ার কাজটা কে সম্পাদন করছে? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আমি বলছে যে সর্বাঙ্গে ব্যথা, আমি ওষুধ দিব কোথা, তাই না? আমি ওষুধ বা আমরা ওষুধ দিব কোথায়, এরকম কোনো শব্দ আছে? অর্থাৎ এখানে ক্রিয়ার কর্তা নেই, ক্রিয়ার কর্তা এখানে নেই ভাই। তার মানে এখানে কর্তৃকারক নাই, এখানে কর্তা আমাদের নাই। কিন্তু দেখেন এখানে কোনো না কোনো কর্তা এই ওষুধ দেওয়ার কাজটা কিন্তু করবে, কোনো না কোনো কর্তা ওষুধ দেওয়ার কাজটা করবে। আচ্ছা, দেওয়ার কাজটা করবে, কি দিবে ভাই বলেন তো? ওষুধ দিবে। আমরা কিন্তু জানি ভাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্মকারক হয়। যারা কর্মকারক সঠিক উত্তর দিয়েছেন তাদের উত্তরটা সঠিক, কর্মকারকে শূন্য, উত্তরটা ঠিক আছে। কিন্তু আমি কোন সেন্সটা বলছি, বাক্যের মধ্যে ক্রিয়া সম্পাদন করছে এমন কোনো ব্যক্তি বা বস্তু এই বাক্যের মধ্যে নেই। তার মানে এখানে কোনো কর্তাকারক নেই বা কর্তৃকারক নেই। কিন্তু কোনো না কোনো কর্তৃ বা কর্তাকারক বা কর্তা এই ক্রিয়াটা সম্পাদন করবে, তাই না? কাকে আশ্রয় করে সম্পাদন করবে? এই ওষুধটাকে আশ্রয় করে সম্পাদন করবে। ক্রিয়া কোনো কর্তা যখন কোনো ব্যক্তি বা বস্তুকে আশ্রয় করে কার্য সম্পাদন করে, সেই ব্যক্তি বা বস্তুটাই হয় কর্ম। তার মানে এটি কর্মকারক। এরপরে কোনো বিভক্তি নাই। যদি কোনো কারকের শেষে বিভক্তি না থাকে তখন সেটা হয় কর্মকারকের মানে শূন্য হয়, বিভক্তিটা হয় শূন্য। এখানে যেহেতু কারকটা কর্মকারক, তাহলে বিভক্তি এখানে শূন্য। এই উত্তরটা ঠিক আছে, ঠিক আছে, এই উত্তরটা ঠিক আছে। এখন আমাদের সেন্সটা কাজ করাইতে হবে যে ভাই বাক্যের মধ্যে ক্রিয়াটাকে সম্পাদন করছে, কাকে আশ্রয় করে সম্পাদন করছে, কিসের সাহায্যে সম্পাদন করছে, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় কাজ করাতে হবে। কি বা কাকে, এই ধরনের প্রশ্ন করে যদি আমরা সব উত্তর পাই, সব উত্তর কিন্তু পাবো না। দেখুন বলা হচ্ছে বশিরকে যেতে হবে। কি বললাম? বশিরকে যেতে হবে। বলেন তো এখানে বশিরকে কোন কারক? এখন আপনি যদি ক্রিয়াকে প্রশ্ন করেন কাকে যেতে হবে, কাকে প্রশ্নের উত্তরে তো কর্মকারক হয়। কিন্তু এখানে কি এটা কর্মকারক হবে? এটা এখানে কখনোই কর্মকারক হবে না। দেখুন এই যাওয়ার কাজটা কে করবে? বশির করবে। তার মানে বাক্যের মধ্যে যে কাজ করে সরাসরি সেই হয় কর্তাকারক বা কর্তৃকারক। এখানে কে বা কাকে প্রশ্নের উত্তর কিন্তু খাটছে না। খাটছে কোনটা? ওই ক্রিয়ার সাথে কর্তার সম্পর্কটা কি। হ্যাঁ, ক্রিয়ার সাথে এমন কোনো একটা পদ রয়েছে যে সরাসরি কাজ করছে। তাহলে এখানে বশির কর্তৃকারক হবে, এখানে বশির কর্মকারক হবে না। সো আমাদের এই সেন্সটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আশা করি এটা যারা সঠিক উত্তর করেছেন আমি একটু দেখে নিতে চাই কারা কারা সঠিক উত্তর করছেন। শেয়ার ডান, রেজাস, সরি। আচ্ছা, এখানে কর্তা উজ্জ আছে। হ্যাঁ, এমডি আক্তার বলছেন এখানে কর্তা উজ্জ আছে। হচ্ছে আমার তো তাই সমস্যা। কি হবে স্যার? টাইপ ভুল কোনটা? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এটা ক নম্বর হবে। ঠিক আছে, কর্মকারকে শূন্য, কর্মকারকে শূন্য। আচ্ছা, তো এখানে দেখুন 5 নম্বরের সঠিক উত্তর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নটা দেখুন। 6 নম্বর প্রশ্নটা কি বলছে? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এটা 18তম এবং 14তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা আজকে কারকের বিস্তারিত আলোচনা করছি না, আমরা জাস্ট প্রশ্ন সমাধান করছি। বিস্তারিত আলোচনার জন্য অবশ্যই আপনাকে পেইড কোর্সে ভর্তি হতে হবে। একজন বলছেন স্যার, এমডি মেজবুল আলম বলছেন স্যার আমি প্রাইমারি মিসাইল ব্যাচে ভর্তি হয়েছি। বা অসংখ্য ধন্যবাদ, এখনও অ্যাড করেনি, দয়া করে অ্যাড করে নিন। ওকে, স্যারকে এটা বলছি, স্যারকে এটা আমি ইনফর্ম করছি। হ্যাঁ, আপনি একটু স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, স্যারের নাম্বার তো আছে, স্যারের সাথে যোগাযোগ করে একটু নক দিতে পারেন। দেখুন আমরা পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে?
আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, বাক্যে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? দেখি এটার উত্তর কে কে করছেন। আরহাম রেহান বলছেন 6-এর খ, শামসুন নাহার বলছেন 6-এর খ, আরহান রেহান আবার ডাবল উত্তর দিয়েছেন। আচ্ছা, একটা জিনিস হলো সঠিক উত্তরটা হবে আপনার খ উত্তর হবে। যারা অপাদানে সপ্তমী উত্তর করেছেন তাদের উত্তরটি সঠিক। অসংখ্য ধন্যবাদ। অপাদানে সপ্তমী এই অপাদান কারকটা কি? আচ্ছা, আগে আমরা একটু জেনে নিই, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এই কথাটা কোত্থেকে আসছে? এই কথাটা এসছে মেঘনাদ বধ। এই কথাটা এসছে মেঘনাদ বধ কাব্য থেকে। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি শুধু মাইকেল মধুসূদন দত্ত না, বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য এবং মাইকেল মধুসূদন অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। এই কাব্য থেকে কাব্যের যেই ঘটনাটা সেটা হচ্ছে রাম লক্ষ্মণ আপনার দুই ভাই, রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে অনেক ঘটনা ঘটেছে। সেখানে রাবণের যেই ছেলে মেঘনাদের স্ত্রী প্রমীলা এই কথাটি বলেছে, ঠিক আছে? তো প্রমীলা, রাঘব বলতে এখানে রামকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? রাঘব বলতে এখানে রামকে বোঝানো হয়েছে, রাম। আচ্ছা, ভিখারি, তাদেরকে ভিখারি বলে উল্লেখ করেছেন। বলছে দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এটা হচ্ছে এই মেঘনাদের স্ত্রী প্রমীলা এই উক্তিটি করেছে। হ্যাঁ, প্রমীলা এই উক্তিটি করেছে। তো মূলত এখানে দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এখন এই যে ডরাই সখী ভিখারি রাঘবে, বলেন তো ডরাই মানে কি? ভয়, তাই না? ভয় না, ভয়, ডরাই হচ্ছে ভয়। বলেন তো এই ডরাইটা কাকে ডরাচ্ছে? ডরানোর কথা বলা হচ্ছে রাঘবকে। অর্থাৎ ভয়ের যে উৎসটা, অপাদান কারকের একটা মূল বিষয় হচ্ছে মনে করেন যে এইখানে একটা বিষয় থেকে বিভিন্ন বিষয় উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অনেক কিছু উৎপন্ন, মনে করেন ভয় উৎপন্ন হচ্ছে, বিপদ উৎপন্ন হচ্ছে, তারপরে মনে করেন যে রক্ষার একটা ব্যাপার রয়েছে, বিরত, গৃহীত, বিচ্যুত, জাত, ঠিক আছে? এই যে জিনিসগুলো, যদি এখানে ভয়ের কথা বলা হচ্ছে না, এই ভয়টা যেখান থেকে আসছে এই জায়গাটাই হবে অপাদান কারক। এই জায়গাটা কি? অপাদান কারক। যদি বলাই বিপদে মরে রক্ষা করো, আচ্ছা রক্ষা করা হচ্ছে কোথা থেকে? এখানে কি রক্ষা করা হচ্ছে? এখান থেকে, বিপদ থেকে। এই বিপদটা হবে অপাদান কারক। বলছে জমি থেকে ফসল পাই, ফসল পাওয়ার উৎস কোনটা ভাই? জমিটা হবে অপাদান কারক, ঠিক আছে? তারপরে মনে করেন যে আপনার গাছ থেকে পাতা পড়ছে, তাই না? তাহলে পাতা পড়ার উৎসটা কোথায়? গাছটা হবে আপনার অপাদান কারক। ঠিক এমনিভাবে এই যে ভয়ের উৎসটা কোথায়? এই রাঘব মানে রাম, এই রাঘব হচ্ছে ভয়ের উৎস। সো যেটা ভয়ের উৎস সেটাই হবে অপাদান কারক। বলছে যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আচ্ছা, ভয়টা কোথা থেকে আসে ভাই? বাঘ থেকে আসে না, তাহলে বাঘটা হবে এখানে অপাদান কারক। আশা করি এটা বুঝতে পেরেছেন। এই যে এর সাথে আপনার রাঘবের সাথে একার যুক্ত আছে না, একার, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এটা কোন বিভক্তি ভাই? এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? আশা করি এটা বুঝেছেন। আবিদা সুলতানের সঠিক উত্তর করেছেন। হ্যাঁ, এমডি আক্তার বলছেন মেঘনাদের বউ বলেছে। আচ্ছা, মেঘনাদের ওয়াইফ, স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা। আচ্ছা, ঠিক আছে। মুক্ত আকাশের মুক্ত পাখি, অপাদানে সপ্তমী, রেজা ভয় তাই অপাদান কারক। হ্যাঁ, শঙ্কর দয়াল শর্মা বলছেন ভয় তাই অপাদান কারক। নো, শুধু ভয় নয়, ভয়ের উৎসটা, এটা মাথায় রাখবেন। ভয়ের উৎসটা কোথা থেকে? সেই উৎসটাই হবে আপনার অপাদান কারক, ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন।
এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 7 নম্বর প্রশ্নে আমরা সমাধান করব। 7 নম্বর প্রশ্নটা কি? লোভে পাপ, পাপে মৃত্যু, এটা কোন কারকে কোন বিভক্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, গ্রামীণ ব্যাংকের একটা পরীক্ষায় 2025 সালে এই প্রশ্নটা এসছে। এছাড়াও আরও অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। হ্যাঁ, তো আপনাদের নিবন্ধনের এবং প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, চলে আসলাম স্যার। হাসি বিশ্বাস বলছেন দারুণ ক্লাস, অসংখ্য ধন্যবাদ। হাসি বিশ্বাস বলছে চলে আসলাম, স্বাগত আপনাকে আজকের ক্লাসে। আরও একটু আগে আসলে ভালো হতো, তারপরেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরহাম রেহান বলছেন স্যার 7 ঘ। আচ্ছা, দেখুন, এই ধরনের প্রশ্নগুলো আমাদের কনফিউশন তৈরি করে। আচ্ছা, আমরা আগে এটা সমাধান করি। যেমন বলছে লোভে পাপ, লোভে পাপ। আচ্ছা, লোভে পাপ, আচ্ছা পাপে মৃত্যু। বলেন তো ভাই, এই জায়গাটায়, এই বাক্যের মধ্যে, মানে এই জায়গাটায় ক্রিয়া কোথায়? ক্রিয়া এখানে উজ্জ্ব আছে। যেমন দেখেন, লোভে পাপ হয়, পাপে মৃত্যু হয়, তাই না? এই যে হওয়াটা, এইগুলো এখানে ক্রিয়া হিসেবে আছে, ঠিক আছে, ক্রিয়াটা উজ্জ্ব আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এইটা কোন কারক হবে? আমি একটু উত্তরটা দেখতে চাই। অনেকে আরহাম রেহান বলছেন 7 ঘ শামসুন্নাহার, করণে সপ্তমী। তারপরে বলছেন আবিদা সুলতান বলছে অপাদানের সপ্তমী। রোনা ইসলাম বলছেন ঘ। আচ্ছা, দেখুন, যারা ঘ উত্তর করেছেন তাদের উত্তরটা সঠিক হয়েছে। লোভের নিচে দাগ দেওয়া আছে। কার নিচে দাগ দেওয়া আছে? এইটা হবে আপনার, দেখুন, লোভে পাপ। বলেন তো পাপের উৎসটা কোথায়? পাপ কোথা থেকে আসছে? লোভ থেকে আসছে না? আমি কিছুক্ষণ আগেই বলেছি যে, যেমন বলছে যে, বলা হচ্ছে পাপে বিরত হও, পাপে বিরত হও। আচ্ছা, আপনাকে বিরত থাকতে বলা হচ্ছে, তাই না? বলেন তো বিরত থাকার, কোথা থেকে বিরত থাকতে বলা হচ্ছে? পাপ থেকে। তার মানে আপনি এই জায়গা থেকে বিরত থাকছেন, তাই না? তার মানে এইটা হলো আপনার অপাদান। এটা কি? অপাদান। অবশ্যই এখানে এ বিভক্তি আছে, তাহলে এখানে কি হবে? অপাদানে সপ্তমী হবে। তারপরে বিরত থাকতে বলা হচ্ছে কোথা থেকে? পাপ থেকে। তাহলে পাপটা এখানে যেখান হতে, হ্যাঁ, যে জায়গা হতে, উৎসটা হচ্ছে আপনার এখানে মেন বিষয়। এখন দেখেন এইখানে কি বলা হচ্ছে ভাই? লোভে পাপ। তাহলে পাপটা কোথা থেকে আসছে? লোভ থেকে আসছে। তাহলে লোভটা হবে অপাদান, লোভটা হবে অপাদান, এবং এটা বিভক্তি কি আছে? সপ্তমী, ঠিক আছে? আচ্ছা, যারা অপাদানে সপ্তমী উত্তর করেছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন ভাই, পাপে মৃত্যু, ভাই এই পাপে মৃত্যু এইটা কোন কারক? এর নিচে মনে করেন দাগ দেওয়া আছে, এর নিচে দাগ দেওয়া আছে। তাহলে এইখানে বলা হচ্ছে যে পাপে মৃত্যু। দেখুন, লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা, মৃত্যু হয়, এই মৃত্যুটা হচ্ছে, দেখেন, এই হওয়ার কাজটা মৃত্যু নিজেই করতেছে, তাই না? কিন্তু মাধ্যমটা কি? পাপ। অর্থাৎ মৃত্যুর কারণটা কি? মৃত্যুর কারণটা হচ্ছে পাপ। যখন আমরা কোনো কাজের কারণ খুঁজে পাবো, সেই কারণটাই হবে করণ কারক। সেই কারণটা কি হবে? এখানে পাপ কিন্তু ভাই করণ কারক। পাপটা কি এখানে করণে সপ্তমী? পাপটা এখানে করণে সপ্তমী। এখন ভাই যদি বলা হয় মৃত্যুটা কোন কারক? মৃত্যু কোন কারক? মৃত্যু হবে কর্তৃকারক। মৃত্যু কি হবে? কর্তৃকারক। বৃষ্টি হয় ভাই, এই হওয়ার কাজটাকে বৃষ্টি নিজেই করতেছে, তার মানে বৃষ্টি এখানে কর্তৃকারক। মৃত্যু হওয়ার কাজটা মৃত্যু নিজেই করতেছে। যখন মৃত্যু ঘটে বা মৃত্যু হয় এই ধরনের কোনো ক্রিয়া আসবে, তখন ওই মৃত্যুটা হবে কর্তৃকারক। মৃত্যুটা কি হবে? মৃত্যুটা হবে কর্তৃকারক। আশা করি এটা বুঝতে পেরেছেন। কারকের মেন থিমটা হচ্ছে ক্রিয়ার সেন্সটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না কারক নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, আবিদা সুলতানা বলছেন করণে সপ্তমী, পাপ করণ কারক। জি, পাপ করণ কারক। আর এখানে
হাসি বিশ্বাস দারুণ ক্লাস বলছেন। আবিদা সুলতানা করণের শক্তি বলছেন। রেজা ভাই পাপ করণ কারক বলছেন। জি, আপনাদের উত্তর সঠিক হয়েছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। করণ কারক বা যে কোনো কারকের মেন দেখবেন যে নবম দশম শ্রেণীর বাংলা যে ব্যাকরণ বোর্ডে আছে, আপনাদেরকে এই পরামর্শটা দিচ্ছি, এটা দয়া করে এই কাজটা করবেন। সেটা হচ্ছে যে প্রত্যেকটা কারকের সংজ্ঞাটা আগে বুঝবেন, সংজ্ঞায় কি বলছে। আমরা যে কে বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে, কে বা কারা, কি দ্বারা, এই প্রশ্নগুলো করে থাকি, কোথা থেকে কি, এইসব প্রশ্ন করে থাকি আমরা। হ্যাঁ, কিন্তু মেন বিষয় হচ্ছে কি জানেন, আপনি যে মূল বই বাংলা, যেমন মনে করেন নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বোর্ড বইটি রয়েছে, ওই বোর্ড বইয়ের যে প্রত্যেকটা কারকের যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগত বৈশিষ্ট্য এবং সংজ্ঞার যে মর্মার্থ, এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, আত্মস্থ করতে পারেন, আপনার কারক নির্ণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এরপরে আরেকটি প্রশ্ন আছে সম্ভবত। আচ্ছা, এটি শেষ প্রশ্ন। ওকে, আমরা ক্লাস শেষ করছি আজকে। 7 নম্বর প্রশ্নই আপনাদের লাস্ট ছিল। তো যেমন আরেকটি প্রশ্ন আপনাদের এখানে আমি দিতে চাই। এই প্রশ্নটার সাথে দেখুন, লাস্ট আরেকটি প্রশ্ন আপনাদেরকে আমি এখানে দিতে চাই। সেটি হচ্ছে, যেমন দেখা যাচ্ছে এরকম একটা শব্দ আছে, কি অতি লোভে তাঁতি নষ্ট। কি বললাম? অতি লোভে তাঁতি নষ্ট। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোন কারক, এটা কোন কারক? আচ্ছা, অতি লোভে তাঁতি নষ্ট, এই বাক্যটার মনে করেন প্রথমে দেওয়া আছে কি লোভে। লোভেটা কোন কারক হবে? আপনারা একটু বলেন তো, লোভেটা কোন কারক হবে? আচ্ছা, এখানে দেখুন ক্রিয়া কোনটা? নষ্ট হয়, নষ্ট হয় বা তাঁতি হয় নষ্ট। ঠিক আছে? অর্থাৎ দেখেন, যদি বলা হয়, আমি বাক্যটা এইভাবে লিখি, তাঁতি ইজ, আমি বাক্যটা এইভাবে লিখছেন, তাঁতি ইজ নষ্ট। মনে করেন তাঁতি ইজ নষ্ট। আচ্ছা বলেন তো, এই জায়গাটায় ইজটা কি উজ্জ আছে না? তার মানে এখানে যদি ইজ উজ্জ থাকে, তাহলে ইজটা ভার্ব, ইজের আগে কি আছে ভাই? এটা হলো কর্তা। এটা কি? এটি হলো কর্তা। যেমন বলছি যে মৃত্যু ঘটে, বাতাস বয়, বৃষ্টি হয়। ওই যে মৃত্যু, বাতাস, বৃষ্টি, এগুলো ভাই সব কর্তা। ওই কাজগুলো নিজে, মানে বয়ে যাওয়ার কাজটাও নিজে করে, তারপরে বৃষ্টি হওয়ার কাজটা বৃষ্টি নিজেই করে, বাঁশি বাজার কাজটা বাঁশি নিজেই করে। তারপর তাঁতি নষ্ট, এই নষ্ট হওয়ার কাজটা, অর্থাৎ এখানে আমরা যদি বাক্যটাকে এভাবে লিখি, তাঁতি ইজ নষ্ট, তাহলে কি ইজের আগে সাবজেক্ট তাঁতি তো হয়, তাই না? তাহলে তাঁতি এখানে কর্তৃকারক। এখন দেখেন, এই যে তাঁতি নষ্ট হচ্ছে, অর্থাৎ নষ্ট হওয়ার কাজটা কিসের মাধ্যমে হচ্ছে বা কোন উপায়ে হচ্ছে, তাই না? কোন উপায়ে? এখানে লোভটা দেখেন উপায়, তার মানে এই লোভে তাঁতিটা নষ্ট হওয়ার উপায়টা হচ্ছে লোভ। তার মানে লোভটা এখানে কি ভাই? করণ কারক। লাভটা এটা কি হবে? লোভটা এখানে করণ কারক। আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, না, এখানে আরহাম রেহান ভাই বলছেন লোভে অপাদান। নো, এটা লোভে অপাদান হবে না, লোভে হবে করণ কারক। দেখেন, এই যে আমি যেটা বললাম, তাঁতি নষ্টকে আপনি ইংরেজিটা এইভাবে করেন, তাঁতি ইজ নষ্ট। যেমন বলছে যে মোবাইলটা নষ্ট, তাহলে কি? দ্য মোবাইল ইজ কি? মনে করেন যে এখানে ডিস্ট্রয়েড। ঠিক আছে? মনে করেন ধ্বংস হয়ে গেছে। তাহলে এখানে মোবাইল ইজের আগে মোবাইল, তাহলে মোবাইলটা তো এখানে আপনার কর্তা, সাবজেক্ট। তেমনিভাবে তাঁতি ইজ নষ্ট, এখানে ইজের আগে তাঁতি বসে, তাঁতির এখানে কর্তা। এখন বলা হচ্ছে যে নষ্ট হওয়ার কাজটা কিভাবে হয়েছে, অর্থাৎ নষ্ট যে হয়েছে হয়, এই হয়টা কিভাবে, কিসের মাধ্যমে হয়েছে? লোভের মাধ্যমে। অর্থাৎ কোনো ক্রিয়ার উপকরণ, সহায়ক, উপায় যেটা বোঝাবে সেইটাই হবে করণ কারক। আবার এখানে দেখেন লোভে পাপ, পাপে মৃত্যু। এই জায়গাটায় লোভটা কি ভাই? এখন দেখেন, এই লোভ, পাপটা কোথা থেকে আসছে? লোভ থেকে আসছে। তার মানে এই লোভটা কোনো একটা কিছুর উৎস, লোভ থেকে উৎপন্ন হয়েছে কি? পাপ। তার মানে পাপ উৎপন্ন হওয়ার উৎসটা কি ভাই? লোভ। এই লোভটা হবে আবার
অপাদান। বোঝাতে পারছি কিনা? এটাই হচ্ছে মেন থিম। হ্যাঁ, তো আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছেন। আমরা কারক সম্পর্কিত আলোচনা আমাদের আসন্ন পেইড ব্যাচে আমরা আলোচনা করব আরও বিস্তারিত। আমরা টপিক ধরে ধরে কর্তৃকারক, করণকারক, তারপরে অধিকরণ, অপাদান, যে সকল কারক রয়েছে সবগুলোর আমরা একটা একটা করে সংজ্ঞাসহ উদাহরণসহ আমরা কারকগুলো শেখার চেষ্টা করব। আশা করি আপনারা অনেকেই এটা অধ্যয়ন করছেন, পারেন অনেকেই। তারপরেও কনফিউশন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা, যেগুলো আমাদের কনফিউশন তৈরি করে, সেই বিষয়গুলো পরীক্ষায় অনেক বেশি আসে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব পেইড ব্যাচে। তো আজকে আমি যে ক্লাসটা নিলাম আশা করি আপনাদের সবার জন্য উপকার হিসেবে কাজ করব, আপনারা উপকৃত হবেন, আপনাদের জন্য কাজে আসবে। আর বিস্তারিত আলোচনার জন্য এবং টপিক ওয়াইজ আপনাদের শেখার জন্য এটা অবশ্যই পেইড কোর্সে আপনাদের আসতে হবে। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, সাদিক পাবলিকেশন এই পেজে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই পেইড কোর্সে যুক্ত হতে পারবেন। তো আমরা বরাবরের মতো আজকে যে ক্লাসটা নিলাম, এরকম ক্লাস আমরা সামনে আবার নিয়ে আসব। প্রতিদিনে আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। বিগত সালের প্রশ্ন সমাধান, আগেই বলেছি আমি, বিগত সালের প্রশ্ন সমাধান একটা ফরজ কাজ বলা যায় চাকরি পরীক্ষার্থীদের জন্য, এবং এগুলো অব্যাহতভাবে আপনারা করতে থাকবেন ইনশাল্লাহ। প্রশ্নের ধরন সম্পর্কে এবং প্রশ্নের যে বিষয় আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা লাভ করবেন। আর বিস্তারিত, বিশেষ করে ব্যাকরণ বিষয়টা, বাংলা ব্যাকরণটা, এটা অবশ্যই আপনাদের টপিক ধরে ধরে শিখতে হবে এবং বুঝতে হবে। তো এটার জন্য অবশ্যই পেইড কোর্সে আসতে হবে। আপনারা পেইড কোর্সে আসবেন, দেখা হবে পেইড কোর্সে। আর প্রতিদিনের মতো আমরা আবারও অন্য একটা ক্লাস নিয়ে হাজির হব। তো আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।